নমস্কার, আমি তুফান। অল্টারনেট স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বিগত পরীক্ষাগুলোতে সায়েন্সের উপরে যে সমস্ত প্রশ্ন এসেছে এবং আগামী পরীক্ষাগুলোতে সায়েন্সের উপরে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্নের আলোচনা নিয়েই হবে আজকের ক্লাস। আজকে আমাদের সায়েন্সের 7th ক্লাস। তো আজকের ক্লাস শুরু করা যাক। চলে আসি প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে, হোয়াট ইজ ব্লাড কালার হোয়াই ইজ ব্লাড কালার ইজ ব্রাইট রেড? মানে উজ্জ্বল লাল রঙের কেন হয় রক্তের রং? দ্যাট ফ্লোস, যেটা বয়ে যায় কোথা থেকে? লাংস টু হার্ট, অর্থাৎ ফুসফুস থেকে হৃৎপিণ্ডে যখন রক্ত যায় তখন সেই রক্তের রং উজ্জ্বল লাল কেন হয়? অপশন এ বলছে অ্যাডিশন অফ এ পিগমেন্ট টু ব্লাড ইন লাংস। পিগমেন্ট মানে কি? পিগমেন্ট মানে রঞ্জক, আর অ্যাডিশন মানে কি? অ্যাডিশন মানে যোগ, অর্থাৎ ফুসফুসে একটা রঞ্জকের যুক্ত হয় সেই কারণে কি রক্তের রং উজ্জ্বল লাল হয়? নাকি অ্যাডিশন অফ কার্বন মনোক্সাইড টু ব্লাড, নাকি রক্তে কার্বন মনোক্সাইড যুক্ত হয় যে কারণে রক্তের রং হয় উজ্জ্বল লাল? আর অপশন সি বলছে ডিঅক্সিজেনেশন অফ ব্লাড, অর্থাৎ রক্ত থেকে অক্সিজেন বেরিয়ে যায়। আর অক্সিজেনেশন অফ ব্লাড মানে কি? যে রক্তে অক্সিজেন যুক্ত হয়। তাহলে রক্তের রং কি হয়? রক্তের রঙের জন্য কে দায়ী? আরবিসি, অর্থাৎ রেড ব্লাড কর্পাসেলস বা লোহিত রক্তকণিকা। তো এর মধ্যে কে থাকে? এর মধ্যে থাকে এই হিমোগ্লোবিন। তো এই হিমোগ্লোবিনের রং সাধারণত কি হয়? এর রং হয়ে যায় ডার্ক রেড। তো এই ডার্ক রেডে কি হয়? এই ডার্ক রেডে যখন অক্সিজেন যুক্ত হচ্ছে তখন এর রং কি হয়ে যায়? এই ব্রাইট রেড। আর ফুসফুসে কি হয়? ফুসফুসে রক্ত পরিশোধিত হয়, অর্থাৎ রক্তে অক্সিজেন যুক্ত হয়। আর সেই রক্ত কোথায় আসে? হার্ট, অর্থাৎ হৃৎপিণ্ডে। আর তারপর সেই হার্ট থেকে আমাদের সমস্ত শরীরে রক্ত ছড়িয়ে পড়ে, অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্ত হার্ট থেকে আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। তাহলে কি হচ্ছে? এখানে অক্সিজেন যুক্ত হচ্ছে, অর্থাৎ অক্সিজেনেশন অফ ব্লাড। বোঝা গেল? পরের প্রশ্ন। অ্যান এলিমেন্ট হুইচ ইজ প্রিজার্ভড আন্ডার ওয়াটার ইজ, বলছে একটা মৌল যেটাকে জলে সংরক্ষণ করা হয় সেটা কোনটা? অপশন এ সোডিয়াম, অপশন বি হোয়াইট ফসফরাস, অপশন সি ক্লোরিন, অপশন ডি রেড ফসফরাস। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হয়ে যাবে হোয়াইট ফসফরাস। হোয়াইট ফসফরাসকে জলে সংরক্ষণ করা হয়। আর যদি বলা হয় সোডিয়ামকে কিসে সংরক্ষণ করা হয়? সোডিয়ামকে সংরক্ষণ করা হয় কিসে? কেরোসিন। বোঝা গেল? পরের প্রশ্ন। হোয়াট ইজ প্লান্ট সেল ওয়াল মেনলি কম্পোজড অফ? মানে কি? উদ্ভিদের যে কোষ প্রাচীর আছে সেই কোষ প্রাচীর কি দিয়ে মেনলি তৈরি? এই যদি একটা কোষ হয়ে যায়, এই বাইরের অংশটাকে আমরা ধরলাম কোষ প্রাচীর। তো এই কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি হয়? এই কোষ প্রাচীরটা তৈরি হয় লিপিড দিয়ে, ভিটামিন দিয়ে, সেলুলোজ দিয়ে, নাকি প্রোটিন দিয়ে? কি দিয়ে তৈরি হয়? তৈরি হয় সেলুলোজ দিয়ে। এই সেল ওয়াল সাধারণত খুঁজে পাওয়া যায় তিনটে এতে। একটা হচ্ছে প্লান্টদের, একটা কাদের? একটা ব্যাকটেরিয়াদের থাকে, ব্যাকটেরিয়ার কোষে থাকে এই প্লান্ট সেল ওয়াল। আর একটা কাদের থাকে? আরেকটা থাকে ফাঙ্গাস, অর্থাৎ ছত্রাকদের। তো এই ফাঙ্গাসের যেটা ফাঙ্গাসের এটা কাইটিন দিয়ে তৈরি হয় এই সেল ওয়ালটা। আর ব্যাকটেরিয়াদের কি দিয়ে তৈরি হয়? পেপটিডো গ্লাইক্যান, অথবা এর আরেকটা নাম আছে, সেটাকে কি বলা হয়? মিউরিয়েন। তাহলে ব্যাকটেরিয়ার সেল ওয়াল তৈরি হয় এইটা দিয়ে, আর ফাঙ্গাসের তৈরি হয় কাইটিন, আর প্লান্টের কি দিয়ে তৈরি হয় বললাম? এই সেলুলোজ দিয়ে। বোঝা গেল? পরের প্রশ্ন। বলছে দ্য চেঞ্জ ইন ফোকাল লেন্থ অফ অ্যান আই লেন্স ইজ কজড বাই দ্য অ্যাকশন অফ দ্য, অর্থাৎ কি? আমাদের চোখের যে লেন্স আছে সেই লেন্সের যে ফোকাল লেন্থ আছে সেই ফোকাল লেন্থকে এর আগে পিছে করা হয় কিসের জন্য? কোনো একটা অবজেক্টকে ফোকাসে আনার জন্য। কোনো একটা অবজেক্টকে ফোকাসে আনলে তবেই আমরা সেই জিনিসটাকে স্পষ্টভাবে দেখতে পাই, নতুবা আমরা সেটাকে কি দেখবো? ব্লার দেখবো, অর্থাৎ ঝাপসা দেখবো। তো এই যে লেন্স আছে, এই লেন্সটাকে কে এটা করতে সাহায্য করে? এটা কে করে থাকে? অপশন এ বলছে আইরিস, অপশন বি বলছে পিউপিল, অপশন সি বলছে সিলিয়ারি মাসেলস, নাকি অপশন ডি বলছে রেটিনা? কি সঠিক উত্তর হয়ে যাবে? এই সিলিয়ারি মাসেলস। সিলিয়ারি মাসেলস কোনগুলো? এই অংশগুলো হচ্ছে সিলিয়ারি মাসেলস। তো
এই অংশগুলো হচ্ছে সিরিয়ালি মাসেলস। তো এই সিরিয়ালি মাসেলস গুলোর দ্বারা কি হয় যে এই লেন্সটাকে কন্ট্রাকশন অর্থাৎ সংকোচন করতে সাহায্য করে, আবার প্রসারণ করতে সাহায্য করে। এই কারণে কি হয়, এই কারণে হচ্ছে আমরা ফোকাল লেন্থটাকে নির্দিষ্ট করে নিতে পারি যে কোন বস্তুটাকে কিভাবে দেখবো, আর সেটাকে স্পষ্টভাবে দেখার জন্য কতটা ফোকাসের দৈর্ঘ্য, সেটাকে সাহায্য করছে কে, এই সিলিয়ারি মাসেলস গুলো। আর সেইটার জন্যই আমরা হচ্ছে কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। বোঝা গেল? পরের প্রশ্ন বলছে, ইফ এ ব্যান্ড ইজ প্লেড অন দ্য মুন দ্য সাউন্ড উইল, মানে কি বলছে যে কোনো একটা ব্যান্ড যদি চাঁদে পারফর্ম করে তাহলে তার শব্দ কি হবে? অপশন এ বলছে হার্ড অ্যাট এনি ডিস্টেন্স, অর্থাৎ যে কোনো দূরত্ব থেকেই শোনা যাবে। অপশন বি বলছে বি হার্ড বাই আস ফেন্টলি, অর্থাৎ আমাদের দ্বারা শোনা যাবে কিন্তু ক্ষীণভাবে। অপশন সি বলছে বি হার্ড আপ টু 10 কিমি ফ্রম ইট, অর্থাৎ শোনা যাবে কিন্তু এই যে ব্যান্ড যেখানটায় পারফর্ম করছে তার থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবধি। আর অপশন ডি বলছে নট বি হার্ড অ্যাট এনি ডিস্টেন্স অ্যাট অল ফ্রম ইট, অর্থাৎ কোনো জায়গা থেকেই শব্দ শোনা যাবে না। তাহলে আমরা জানি কি সাউন্ড, সাউন্ড কি হয়, সাউন্ড হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। অর্থাৎ সাউন্ডের কোনো যাওয়ার জন্য, মানে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য সাউন্ডের কি দরকার হয়, সাউন্ডের কোনো মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে মাধ্যম বা মিডিয়াম, এটা কি হয়, এটা প্রয়োজন হয়। তাহলে চাঁদ কি, চাঁদে তো কোনো অ্যাটমসফিয়ারই নেই, তাহলে চাঁদে তো কোনো মাধ্যম নেই। তাহলে সেই কারণে কি হবে যে সাউন্ডের ওখানে তো কোনো রকম প্রবাহই হবে না। আর চাঁদের বাইরেও যদি আসো সেখানেও মহাশূন্য, তো সেখানেও কোনো রকম মাধ্যম নেই, যে কারণে ওই শব্দ কোথাও এসে পৌঁছবে না। তাই কি বলেছে, নট বি হার্ড অ্যাট এনি ডিস্টেন্স অ্যাট অল ফ্রম ইট, অর্থাৎ কোনো জায়গা থেকেই ওটাকে শোনা যাবে না। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোইং মেমব্রেনস ইজ রেসপন্সিবল ফর দ্য প্রোটেকশন অফ দ্য হার্ট, মানে কি আমাদের যে হৃৎপিণ্ড আছে সেই হৃৎপিণ্ডের রক্ষার জন্য কোন মেমব্রেন আছে? অপশন এ বলছে এন্ডোকার্ডিয়াম, অপশন বি বলছে মায়োকার্ডিয়াম, অপশন সি বলছে এপিকার্ডিয়াম, আর অপশন ডি বলছে নান অফ দিস। আমরা যদি একটা হৃৎপিণ্ডের এরকম একটা অংশকে কেটে বাইরে বের করে আনি, তো সেই অংশটাকে দেখতে পাবো তিনটে অংশ আছে। বাইরের অংশটাকে কি বলা হয়, সব থেকে বাইরের অংশটা হচ্ছে এই এপিকার্ডিয়াম। তারপরে অপশন এই অপশন বলছি, মাঝের অংশটাকে আমরা কি বলে থাকি, মায়োকার্ডিয়াম। আর একদম ভেতরের অংশটাকে আমরা কি বলে থাকি, এন্ডোকার্ডিয়াম। তো সব থেকে বাইরের অংশে কে আছে, এই এপিকার্ডিয়াম। তাহলে এই অংশটাই হচ্ছে বাইরের কোনো আঘাত থেকে হৃৎপিণ্ডকে রক্ষা করে। তাহলে কোন অংশটা হৃৎপিণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে, এই এপিকার্ডিয়াম। বোঝা গেল? যদি অপশনে এপিকার্ডিয়াম না থাকতো তাহলে আর কি অপশন থাকতে পারতো, আর থাকতে পারতো পেরিকার্ডিয়াম। এই এপিকার্ডিয়ামেরই আরেকটা নাম কি, পেরিকার্ডিয়াম। বোঝা গেল? পরের প্রশ্ন, the nitrogen atom has 7 protons and 7 electrons. The N3 minus will have, মানে কি যে নাইট্রোজেন যে অ্যাটম আছে, অর্থাৎ নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত হয়, 7। এই 7টার মধ্যে কি হয়, 7টা ইলেকট্রন হয়, আর 7টা কি হয়, 7টা প্রোটন থাকে। এইবার কি হয়ে গেছে, এটা N3 মাইনাস হয়ে গেছে। মানে কি হয়েছে যে এই নাইট্রোজেন যে 7টা ছিল, এই 7টার সাথে আরো কি করেছে, ও 7টা ইলেকট্রনকে গ্রহণ করেছে। তাহলে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক তড়িৎধর্মী যখন কেউ হয় তখন সে কাকে গ্রহণ করবে, ইলেকট্রনকে গ্রহণ করবে, কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারি করে। তাহলে ও 7টা ছিল ইলেকট্রন, আর সাথে আরো 3টে ইলেকট্রনও গ্রহণ করেছে, তাহলে ওর এখন কটা ইলেকট্রন হয়ে গেছে, 10টা ইলেকট্রন। কিন্তু ও প্রোটন তো কোনো রকম গ্রহণ করেনি, তাহলে ওর প্রোটন 7টাই থেকে গেছে। আর এখন ইলেকট্রন কটা হয়ে গেছে, 10টা। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন বি 7 প্রোটনস এন্ড 10 ইলেকট্রনস। তাহলে ও 7টা প্রোটনে 7টা প্রোটনই আছে এখন, কিন্তু ও 3টে ইলেকট্রন গ্রহণ করায় ওর এখন ইলেকট্রন সংখ্যা বেড়ে কত দাঁড়িয়েছে, 10। বোঝা গেল? চলে আসি পরের প্রশ্ন, প্লান্টস হুইচ গ্রো ইন স্যালাইন সয়েলস, অর্থাৎ লবণাক্ত মৃত্তিকাতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় আমরা তাদেরকে কি বলে থাকি? অপশন এ হচ্ছে জেরোফাইট, অপশন বি হচ্ছে হ্যালোফাইট,
অপশন সি বলছে হাইড্রোফাইটস আর অপশন ডি বলছে সাকুলেন্টস। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে হ্যালোফাইটস। তাহলে আমরা লবণাক্ত মৃত্তিকাতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় আমাদের তাদেরকে কি বলি? হ্যালোফাইটস। জেরোফাইটস কি? জেরোফাইটস হচ্ছে তারা যাদের ভীষণ কম পরিমাণ জল দরকার হয়, তাদেরকে আমরা কি বলে থাকি? জেরোফাইটস। হাইড্রোফাইটস কারা? যারা জলে জন্মায় তাদেরকে আমরা বলে থাকি হাইড্রোফাইটস, যেসব উদ্ভিদ জলে জন্মায়। আর সাকুলেন্টস কি? সাকুলেন্টস হচ্ছে তারা যারা হচ্ছে তাদের উদ্ভিদের কোনো না কোনো অংশে ভীষণ পরিমাণ জল জমিয়ে রাখে। তাহলে জল জমিয়ে রাখে এরা অনেকটা করে, তাই এদেরকে আমরা কি বলে? যে সাকুলেন্টস। বোঝা গেল? তাহলে যারা লবণাক্ত মৃত্তিকাতে জন্মায় তারা হচ্ছে হ্যালোফাইট, যারা কম পরিমাণ জল যাদের প্রয়োজন হয় তাদেরকে আমরা বলে থাকি জেরোফাইট, যারা জলে জন্মায় তারা হচ্ছে হাইড্রোফাইটস, আর যারা জল জমিয়ে রাখে তাদেরকে আমরা কি বলে থাকি? সাকুলেন্টস। বোঝা গেল? পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ফলস? বলছে এই যে নিচের উক্তিগুলো আছে, এই নিচের উক্তিগুলোর মধ্যে কোনটা মিথ্যে? অপশন এ, দ্য অ্যাটমিক সাইজ ইনক্রিজেস ফ্রম টপ টু বটম, মানে যে কোনো একটা মৌলের যে সাইজ আছে, যে রেডিয়াসের যে সাইজটা, সেই সাইজটা ওপর থেকে নিচের দিকে যত যাওয়া যায়, অর্থাৎ পিরিয়ডিক টেবিলের ওপর থেকে নিচে যত যাওয়া যায় সেইটা বৃদ্ধি পায়। অল আইসোটোপস অফ অ্যান এলিমেন্ট আর প্লেসড ইন দ্য সেম গ্রুপ, বলছে কোনো একটা এলিমেন্ট বা মৌলের সমস্ত আইসোটোপ যেগুলো আছে সেগুলোকে একই গ্রুপে রাখা হয়েছে। অপশন সি বলছে অল এলিমেন্টস অফ দ্য সেম গ্রুপ হ্যাভ দ্য সেম ভ্যালেন্সি, অর্থাৎ কোনো একটা গ্রুপের যে সমস্ত এলিমেন্ট আছে তাদের সবার ভ্যালেন্সি একই। আর দ্য অ্যাটমিক রেডিয়াস জেনারেলি ডিক্রিসেস ফ্রম লেফট টু রাইট, মানে কি বলছে? যে অ্যাটমিক রেডিয়াসটা, সেই অ্যাটমিক রেডিয়াসটা কি হয়? যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় তাহলে সেই অ্যাটমিক রেডিয়াসটা ক্রমশ হ্রাস পায়। আমরা যদি পিরিয়ডিক টেবিল দেখি তাহলে পিরিয়ডিক টেবিলের ফার্স্ট যে এইখানে তো এই ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এরকম করে ৭টা পর্যায় আছে। আর এই লম্বালম্বি গুলোকে আমরা কি বলে থাকি? এই লম্বালম্বি গুলোকে আমরা বলে থাকি গ্রুপ, এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2 এরকম ভাবে থাকবে। তো এরকম ব্যাপার 1, 2, 3 এরকম করে করে আছে। আর এইগুলোকে আমরা কি বলে থাকি? পিরিয়ড। এই যেগুলো আমরা আড়াআড়ি দেখতে পাচ্ছি সেগুলো কি? পিরিয়ড। তো এইটা কি কি বলছে? দ্য অ্যাটমিক সাইজ ইনক্রিজেস ফ্রম টপ টু বটম। আমরা যদি একে দেখি, একে কি আছে? হাইড্রোজেন। তারপরে ২ এর এখানে কি আছে? লিথিয়াম। তারপরে কি আছে? সোডিয়াম। তারপরে পটাশিয়াম। তো আমরা যদি এরকম ভাবে দেখি তাহলে হাইড্রোজেনের কটা অ্যাটমিক নাম্বার? একটা, অর্থাৎ এর একটাই আছে ইলেকট্রন। এর যে কোনো কক্ষপথে এটা যদি নিউক্লিয়াস হয় এর এখানে একটাই ইলেকট্রন আছে। লিথিয়ামের কটা? ৩টে, অর্থাৎ এই যদি ওর নিউক্লিয়াস হয় এর চারপাশে দুটো আছে, এইখানে দুটো ইলেকট্রন আছে আর বাইরের কক্ষপথে একটা আছে। তারপর যদি দেখি সোডিয়াম, সোডিয়ামের কটা? সোডিয়ামের হচ্ছে ১১টা। তাহলে সোডিয়ামের যে সেকেন্ড কক্ষপথ, আ এখানটায় তো দুটো থাকবে। আর বাইরের কক্ষপথে কটা থাকবে? ৮টা। আরো একটা কক্ষপথের প্রয়োজন, একটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদের সমস্ত আ কক্ষপথগুলোতে বাইরের একটা করে ইলেকট্রন রয়েছে। তার মানে এই নিচের দিকে যত যাবো, এই পটাশিয়ামের কত? পটাশিয়ামের ১৯। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে কিরকম সাজাবে? ২, ৮, ৮, ১ পটাশিয়ামের ক্ষেত্রে হবে। তাহলে এরও দেখতে পাচ্ছি সর্ববহিঃস্থ কক্ষে কটা আছে? একটা আছে। তাহলে যে এদের সবার ভ্যালেন্সি গুলো কি হয়? সবার ভ্যালেন্সি ১, তাহলে অপশন সি ও ঠিক আছে। তারপরে বলছে আবার যদি দেখি এই ওপর থেকে যত নিচের দিকে নামছি তত কি দেখলাম? এর কক্ষপথ কটা? একটা। এর কক্ষপথ কটা হয়ে গেল? দুটো। এর কক্ষপথ কটা হয়ে গেল? তিনটে। একইভাবে পটাশিয়ামে যেই যাবো কক্ষপথ কটা হয়ে যাবে? চারটে। তাহলে যত নিচের দিকে যাব তত এই অ্যাটমিক সাইজ সেটাও বাড়তে থাকবে, তাহলে এটাও ঠিক আছে। আবার বলছে দ্য অ্যাটমিক রেডিয়াস জেনারেলি ডিক্রিজেস ফ্রম লেফট টু রাইট, অর্থাৎ আমরা যদি এই দিক থেকে এই দিকে যাই, লেফট টু রাইট যাই, বাম দিক থেকে ডান দিকে, তাহলে অ্যাটমিক যে রেডিয়াসটা আছে সেটা হ্রাস পায়। কেন হ্রাস পায়? আমরা এদিক থেকে এইদিকে যত যাব তত এদের অ্যাটমিক নাম্বারটা তো ক্রমশ বাড়বে, অ্যাটমিক নাম্বারও বাড়বে। অ্যাটমিক নাম্বার বাড়া মানে কি?
যেমন ইলেকট্রন বাড়ছে তেমন এখানে যেমন ইলেকট্রনও বাড়বে তেমন কেও বাড়বে, প্রোটনও বাড়বে। এইবার মেইনলি কি হয় যে এখানে প্রোটন যেহেতু বেড়ে যাচ্ছে সেই কারণে এখানে পজিটিভ চার্জটাও ওখানে বৃদ্ধি পাচ্ছে, আবার ওখানে কি ইলেকট্রনের যেটা আছে সেই ইলেকট্রনের চার্জটাও থাকছে। তো এই পজিটিভ আর এই নেগেটিভ এই দুটো পরস্পরকে আরো আকর্ষণ করবে যত ডান দিকে যাবে। তো যত আকর্ষণ করে তত কি হয়, তত হচ্ছে এই অ্যাটমিক রেডিয়াসটা ক্রমশ হ্রাস পেতে থাকে। তাই লেফট টু রাইট এ গেলে কি হয় যে এই অ্যাটমিক রেডিয়াসটা হ্রাস পায়। অপশন ডি ও ঠিক আছে। ভুল আছে কোথায়? ভুল হচ্ছে এই অপশন বি। All isotopes of an element are placed in the same group. এখানে শুধুমাত্র এলিমেন্ট গুলোকেই রাখা হয়েছে পিরিয়ডিক টেবিলে। পিরিয়ডিক টেবিলে কোনো রকম আইসোটোপকে রাখা হয়নি। বোঝা গেল? তাই অপশন বি হয়ে যাবে ভুল। বোঝা গেল? পরের প্রশ্ন। এইডস ভাইরাস destroys মানে কি? এইডস যে ভাইরাস আছে সেই ভাইরাস কি আমাদের ধ্বংস করে দেয়? অপশন এ মনোসাইটস, অপশন বি লিম্ফোসাইটস, অপশন সি নিউট্রোফিলস নাকি অপশন ডি বেসোফিলস? আমরা জানি এইডস হলে কি হয়? এইডস হলে আমাদের ইমিউনিটি একেবারে নষ্ট হয়ে যায় বা আমাদের ইমিউন সিস্টেমটা পুরো নষ্ট হয়ে যায়, যে কারণে আমাদের যদি কোনো রকম রোগ হয় তো সেই রোগ আর সারে না। আর সেই সব কারণে আমরা কি হয়ে যাই? আস্তে আস্তে মৃত্যুর মুখে চলে যাই। তো এই এইডস ভাইরাস কি জিনিসগুলোকে ধ্বংস করে দেয় যার ফলে আমাদের ইমিউন সিস্টেমটা নষ্ট হয়ে যায়? এইডস ভাইরাস ধ্বংস করে দেয় লিম্ফোসাইটসদের। এই লিম্ফোসাইটস কাদের অংশ? ডব্লিউবিসির অংশ। এই প্রত্যেক ৪ টে অপশনই ডব্লিউবিসির অংশ। তো এই লিম্ফোসাইটস কি করে? লিম্ফোসাইটস কি করে? বাইরে থেকে কোনো রকম রোগ জীবাণু প্রবেশ করলে ও সেইগুলোকে ধ্বংস করে। তো এইডস এসে কি করে? এইডস ভাইরাস এসে যে ও লিম্ফোসাইট গুলোকেই ধ্বংস করে দেয়। যার ফলে কি হয়? যে যারা আমাদের এতক্ষণ বাঁচাচ্ছিল তারাই ক্রমশ ধ্বংস হয়ে যায়। তার ফলে কি হয়ে যায়? তার ফলে আমাদের ওই বাইরে থেকে অন্য যে সমস্ত রোগ জীবাণু আছে তারা যখন প্রবেশ করে তারা সহজেই বংশ বিস্তার করে আর আমাদেরকে সহজেই আক্রান্ত করে। আর আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম আছে সেই সিস্টেমটা আর লড়তে পারে না। আর সেটাকে সারিয়ে তোলার জন্য, যার ফলে আমরা ক্রমশ অসুস্থ থেকে আরো বেশি অসুস্থ হয়ে যাই। আর তার ফলে এইভাবে আমাদের আস্তে আস্তে মৃত্যু হয়। তো সেই কারণে এইডস ভাইরাস কি করে দেয়? লিম্ফোসাইটদের এসে মেইনলি ধ্বংস করে দেয়, যার ফলে আমাদের ইমিউন সিস্টেমটা হয়ে যায় নষ্ট। আর তার ফলে কি হয়? যে আমাদের কোনো রকম রোগ সারতে চায় না। বোঝা গেল? পরের প্রশ্ন। বলছে এ হিউম্যান মেমোরি ইজ লস্ট, অর্থাৎ একজন মানুষের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। হুইচ পার্ট অফ দিস ম্যানস ব্রেন ইজ অ্যাফেক্টেড মানে কি? তাহলে তার ব্রেনে বা মস্তিষ্কের কোন অংশটা আঘাতপ্রাপ্ত হয়েছে? অপশন এ বলছে মেডুলা, অপশন বি বলছে সেরিবেলাম, অপশন সি বলছে সেরিব্রাম, অপশন ডি বলছে ড্যান্সিফেনন। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সেরিব্রাম। আমরা যদি সেরিব্রামকে দেখি এই ছবিটা, তাহলে সেরিব্রামের এই ৪ টে অংশ। এইটাকে আমরা কি বলে থাকি? এই যে নীল রঙের যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলে থাকি ফ্রন্টাল লোব। এই হলুদ রঙের অংশটা হচ্ছে প্যারাইটাল লোব, লাল রঙের অংশটা হচ্ছে অসিপিটাল লোব, আর সবুজ রঙের অংশটাকে কি বলা হয়? টেম্পোরাল লোব। তো এই সেরিব্রাম কি আমরা এমনি জানি কি ব্রেনের ৩ টে ভাগ। একটা হচ্ছে ফোর ব্রেন মানে অগ্র মস্তিষ্ক, তারপরে মিড ব্রেন মানে মধ্য মস্তিষ্ক, আর একটা হচ্ছে হিন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক। তো এই সেরিব্রাম কার অংশ? সেরিব্রাম হচ্ছে এই ফোর ব্রেনেরই অংশ। তো এই সেরিব্রামের আবার ৪ টে ভাগ আছে। একটা ফ্রন্টাল লোব, একটা প্যারাইটাল লোব, একটা অসিপিটাল লোব আর একটা টেম্পোরাল লোব। তো এই লোবগুলোরও আবার আলাদা আলাদা কাজ আছে। যেমন ফ্রন্টাল লোব কি করে থাকে? থিংকিং, অর্থাৎ আমাদের চিন্তা শক্তির কাজ এখানে হয়। প্ল্যানিং, আমরা যে ভাবনা চিন্তাগুলো করছি, বা শর্ট টার্ম মেমোরি, কোনো একটা মেমোরি যেটা হচ্ছে আমাদের কাছে বেশ ক্ষণস্থায়ী। আরো অনেকগুলো। তারপরে বলছে প্যারাইটাল লোব। প্যারাইটাল লোব কি কি করে থাকে? টাচ মানে স্পর্শ, স্মেল, স্বাদ, এই গন্ধ, টেস্ট, স্বাদ এগুলো। অসিপিটাল লোব, অসিপিটাল লোবের কাজ কি? ভিজুয়াল অ্যাক্টিভিটি। এই প্রশ্নটা ভীষণ আসে, ভিজুয়াল অ্যাক্টিভিটির জন্য কোন লোব দায়ী? তো সে তখন কি উত্তর হয়ে যাবে? অসিপিটাল লোব। আর মেমোরি কে দেখে? টেম্পোরাল লোব। বোঝা গেছে? তো এইখানে যেটা হয় যে এই মেমোরি, যে হিউম্যান মেমোরি, তো সেই হিউম্যান মেমোরিটা কোথায় স্টোর হয়? এই সেরিব্রাম। তো আমাদের যদি সেরিব্রাম ক্ষতিগ্রস্ত হয় তখন কি হয়? আমাদের স্মৃতিশক্তির ওপরে আঘাত পড়ে আর আমরা স্মৃতিশক্তি হারিয়েও ফেলতে পারি। তাই বলা হয় যখন কোনো মানুষের স্মৃতিশক্তি হারিয়ে গেছে তখন ব্রেনের কোন অংশ অ্যাফেক্টেড বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলা হয়? তখন কি হয়ে যাবে উত্তর? সেরিব্রাম। বোঝা গেল? পরের প্রশ্ন।
হুইচ অফ দ্য ফলোইংস ইজ দ্য কেমিক্যাল নেম অফ বেকিং সোডা? অর্থাৎ যে খাবার সোডা আছে, তো সেই খাবার সোডার কেমিক্যাল নামটা কি, রাসায়নিক নাম কি? অপশন এ বলছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, অপশন বি বলছে সালফেট, নাকি অপশন সি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, নাকি সোডিয়াম কার্বনেট? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, যাকে আমরা আরেকটা কি বলে থাকি, সোডিয়াম বাইকার্বনেট। এর সংকেত কি? NaHCO3। তো এটাকে আমরা হচ্ছে বেকিং সোডা হিসেবে ব্যবহার করে থাকি, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। আর এর আরেকটা কি নাম বললাম, সোডিয়াম বাইকার্বনেট। এ হাইড্রোজেন থাকলে কি হয়ে যায়, বাই নামটা চলে আসে। আর এমনি টোটাল নামটা কি, সোডিয়াম বাইকার্বনেট। আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, যার সংকেত হচ্ছে Na2CO3। এটাকে কি হিসেবে ব্যবহার করি আমরা, ওয়াশিং সোডা হিসেবে। বোঝা গেল? অর্থাৎ কাপড় কাচা সোডা যেটা, সেই ওয়াশিং সোডা হিসেবে আমরা কাকে ব্যবহার করি, এই সোডিয়াম কার্বনেটকে। বোঝা গেল? চলে আসি পরের প্রশ্নে। বলছে when an object is placed at the 2A position of a convex lens, অর্থাৎ একটা উত্তল যে লেন্স আছে, সেই উত্তল লেন্সের কি হয়, হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ইমেজ, তখন সেই ছবিটা কি হয়ে যাবে, উত্তল লেন্সের যদি 2A পজিশনে কোনো একটা অবজেক্টকে রাখা হয়, তাহলে সেই অবজেক্টের সাইজ কি হয়? অপশন এ বলছে ভেরি স্মল, অপশন বি বলছে লার্জ, অপশন সি বলছে সেম, আর অপশন ডি বলছে স্মল। তাহলে এই হচ্ছে উত্তল লেন্স। এই উত্তল লেন্সের এইটাকে আমরা জানি কি, সেন্টার অফ কার্ভেচার, এই যে সি অফ জায়গাটা, যে এই প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে এই বি থেকে বি ড্যাশ, যেটা এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, বা এটা ওই ছবিটার অংশ। তো আমরা এই সোজা যে দাগটা দেখতে পাচ্ছি, তো এই সোজা দাগটাকে আমরা কি বলবো, প্রিন্সিপাল অ্যাক্সিস। এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল রশ্মিগুচ্ছ যে বিন্দু দিয়ে যায়, সেটাকে আমরা কি বলে থাকি, এফ, অর্থাৎ ফোকাস। আর একটা আলো কোথা দিয়ে যাচ্ছে, সেন্টার অফ কার্ভেচার। আর এই ফোকাসের ঠিক এই সেন্টার অফ কার্ভেচার থেকে এই ফোকাসের যা দূরত্ব হয়, এটাকে যদি এক্স ধরি, এই এফ থেকে 2F এর দূরত্ব কত হবে, এক্স। তাহলে অর্থাৎ ফোকাস যত দূর হবে 2F কি হবে, তার ডবল দূরত্ব। তার মানে ডবল দূরত্বে 2F দূরত্বে এই অবজেক্টটাকে রাখা হয়েছে। রাখলে তার কিরকম ইমেজ তৈরি হবে, ইমেজ কিরকম হবে, রিয়াল অর্থাৎ সৎ, ইনভার্টেড মানে উল্টো, এই যে এর এ ছিল এখানে, এর এ তলায় চলে এসছে, আর বি এখানে। আর সেম সাইজ মানে কি, সাইজের কোনো রকম পরিবর্তন হবে না, অবজেক্টটা যেরকম সাইজে ছিল ঠিক সেই রকম সাইজেই তার ইমেজটাও তৈরি হবে। বোঝা গেল? তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলে আসবো পরের প্রশ্নে। সুক্রোজ কন্টেন্টস মানে কি, সুক্রোজের মধ্যে কি কি থাকে? অপশন এ বলছে গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ, অপশন এ বলছে ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাক্টোজ, অপশন সি বলছে গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ, আর অপশন ডি বলছে গ্লুকোজ, ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাক্টোজ। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে কি তৈরি করে, সুক্রোজ। এছাড়াও আমরা কিছু জিনিস যদি দেখে নেই, এই যে মল্টোজ আছে, মল্টোজ কি কি মিলে তৈরি হয়, একটা গ্লুকোজ আর একটা গ্লুকোজ মিলে কি তৈরি করে, মল্টোজ তৈরি করে। ল্যাকটোজ কারা কারা তৈরি করে, ল্যাকটোজ তৈরি করে একটা গ্লুকোজ আর একটা গ্যালাক্টোজ। বোঝা গেল? ঠিক আছে, পরের প্রশ্নে আসি। হুইচ মিনারেল ইজ দ্য মোস্ট কমন ইন দ্য হিউম্যান বডি? বলতে চাইছে কোন মিনারেলটা বা কোন হচ্ছে ওটাকে কোন মিনারেল আমাদের শরীরে সব থেকে বেশি দেখা যায় বা সব থেকে বেশি আছে। অপশন এ বলছে আয়োডিন, অপশন বি বলছে ফসফরাস, অপশন সি বলছে ক্যালসিয়াম, অপশন ডি বলছে আয়রন। তো কোন মিনারেল আমাদের শরীরের মধ্যে সব থেকে বেশি পরিমাণে আছে? আমাদের শরীরের মধ্যে বেশিরভাগ কি রয়েছে, হাড় রয়েছে। তো এই হাড় কি দিয়ে তৈরি হয়, হাড় তৈরি হয় ক্যালসিয়াম দিয়ে। বোঝা গেল? তাহলে অপশন সি হয়ে যাবে ক্যালসিয়াম, কারণ ক্যালসিয়াম আমাদের শরীরে সব থেকে বেশি পরিমাণ আছে। আর ক্যালসিয়ামের পরেই কি আছে, ফসফরাস রয়েছে। বোঝা গেল? চলে আসি। তো আজকের ক্লাসটা এই অবধি। আজকের 15টা প্রশ্নের আলোচনা এখানেই শেষ। তোমরা যদি আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানিও আমাদেরকে। আর তোমাদের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর
আজকে যে সমস্ত প্রশ্নের আলোচনা করলাম আর আমরা চ্যানেলে যে সমস্ত প্রশ্নের আলোচনা করে থাকি বা বিভিন্ন সাবজেক্টের উপরে তার সমস্ত পিডিএফটাই আমরা দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম গ্রুপে। তার নাম হচ্ছে অল্টারনেট স্টাডি বেঙ্গলি। তো তোমরা সেই পিডিএফ সেই টেলিগ্রাম গ্রুপটাকে সার্চ করে নিতে পারো বা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই লিংক থেকে ডিরেক্ট জয়েন করতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে। তোমরা এখানে সমস্ত পিডিএফটাই পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই অবধিই থাকলো। আসছি।